আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে তোমরা যারা আমাদের লাইভ ক্লাসে জয়েন করছো আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তো তোমরা জানো যে আমাদের আসলে এই শীতকাল আসন্ন। তো এই সময়টিতে দেখা যায় যে আমাদের মাগরিবের সময়টা খুব দ্রুত চলে আসে। তো ওই সময় অনেকেরই নামাজ পড়তে যাও, যার জন্য আসলে ওই সময়টা পড়ানো একটু ঝামেলা হয়ে যাচ্ছে। সুতরাং এই কারণে আমরা তোমাদের বলছিলাম 4:30টার সময়। অনেকের এই সময় অনেক রকমের ঝামেলা থাকতে পারে, অনেক অনেক স্যারের কাছে পড়ো তোমরা। তো সেই ক্ষেত্রে আমাদের ক্লাস তো থেকেই যায়, সেক্ষেত্রে তোমরা দেখতে পারো, অথবা তোমরা যদি চাও তাহলে আমরা 4টের সময় পড়তে পারি। তো এইভাবে তোমরা কমেন্ট সেশনে কমেন্ট করো যে আমরা আসলে কোন সময় নিলে ভালো হয়। 4টেও নেওয়া যায়, ঠিক আছে, 4টের সময় ক্লাস করা যেতে পারে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানো যে আমাদের অর্গানিক কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ টপিক পড়াচ্ছি, সেটা হচ্ছে নোমেনক্লেচার তথা নামকরণ। এবং আমরা একই সঙ্গে আমরা গত ক্লাসে অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলকটা পড়াচ্ছিলাম। তো দেখি মনে আছে কিনা তোমাদের গত ক্লাসের একটা কথা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের জানো যে আমরা আসলে একটা অ্যাডমিশন টেস্টকে টার্গেট করেই অগ্রসর হচ্ছি, যার জন্য যে দেখা যাচ্ছে যে এই অ্যাডমিশন টেস্টের জন্য আমরা দেখছি বিগত বুয়েট অ্যাডমিশন টেস্ট, বিশ্বের বুয়েট অ্যাডমিশন টেস্ট, ঢাকা ইউনিভার্সিটি কমিউনিট, অথবা আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এই সমস্ত জায়গাগুলোতে আমরা এই পর্যন্ত যা পড়ছি, যা আসছে তা এর মধ্যে থেকে বাড়ছে, আমরা দেখছি এ ধরনের প্রশ্নগুলো। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রশ্নগুলো একটু ভালো করে খেয়াল করবা এবং যেভাবে পড়ানো হচ্ছে সেভাবে একটু খেয়াল করার চেষ্টা করবা। যেমন গত ক্লাসে বলছিলাম যে বইয়ের অ্যাডমিশন টেস্টে 5টা কার্যকারীমূলক দিয়েছিল, এই কার্যকারীমূলকগুলো আমরা যেগুলো লিখে দিয়েছি তার মধ্যে থেকে বাক্সে ইনশাল্লাহ। তো যাই হোক, পরীক্ষা মনে করে আসলো C4H9 মূলকটির নামকরণ করে, C4H9 মূলকটির নামকরণ করো এবং এর সম্ভাব্য সমানুগুলো করে তার নামকরণ করো। দেখছো, এরকম প্রশ্ন হতে পারে। তাহলে C4H9 এই মূলকটার নামকরণ করতে চাই। তো তোমরা জানো যে এই CA4H9 এই র্যাডিকালটি CnH10+1 হাইপেন এই সমীকরণটা মেনে চলে, সুতরাং এটা একটা অ্যালকাইল মূলক। আর আমরা জানি যে অ্যালকেনের নামের শেষে এনি বাদ দিয়ে ওয়াইল যোগ করে অ্যালকাইল মূলকের নামকরণ করা হয়। C4H9 মূলকটি যে অ্যালকেন থেকে তৈরি তার সংকেত হলো C4H10। লিখলাম C4H10। এবার এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে C4H9 র্যাডিকালটি তৈরি হয়েছে এবং এই অ্যালকাইল মূলকের নামকরণের নিয়ম হলো এই C4H10, এই যে অ্যালকেনটা নাম হচ্ছে বিউটেন, এর নামের শেষে আমরা এনি বাদ দিয়ে তার সাথে ওয়াইল যোগ করব। যোগ করলে আমরা আমাদের মূলকটি, কাঙ্ক্ষিত মূলকটি বিউটাইল মূলকটির নামকরণ করতে পারলাম। তাহলে এই মূলকটির নাম হচ্ছে বিউটাইল মূলক এবং বলা হচ্ছে সম্ভাব্য সমাণুগুলো লিখো। তাহলে এর সম্ভাব্য সমাণু বের করতে চাই। দেখো, এ একটা সমাণু হতে পারে, 4টা কার্বন দিয়ে একটা সমাণু হতে পারে। দেখো 4টা কার্বন দিয়ে দেখো আমাদের এ একটা সমাণু হতে পারে, এই সমাণুটা হতে পারে। 4টা কার্বন দেখার মধ্যে আছে, দেখছো, 4টা কার্বন দিয়ে আমরা এই সমাণুটা তৈরি করতে পারি। আচ্ছা, 4টা কার্বন দিয়ে লক্ষ্য করো একটু, আমরা আমাদের এই সমাণুটাও তৈরি করতে পারবো। দেখো 4টা কার্বন দিয়ে আমরা এই সমূহটাও তৈরি করতে পারবো। দেখো এই যে 4টা কার্বন দিয়ে আমরা এই সমূহটাও তৈরি করতে পারবো, দেখছো। আবার 4টা কার্বন দিয়ে কিন্তু আমরা এই সমূহটাও তৈরি করতে পারি। এই সমূহটাও তৈরি করতে পারি, দেখছো, 4টা কার্বন দিয়ে মোট 4টা সমূহ হতে পারে। কেমন দেখো, কার্বনের জন্য 4 হবে, দেখো 1 2 3 4, 1 2 3 4, এবং তুমি জানো এখানে একটা হাত খালি থাকবে, এই খালি হাত বাকি হাতের সাথে হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে এটাকে যদি আমি হাইড্রোজেন দিয়ে পূর্ণ করি, দেখো CH3 বন্ড CH2, দেখো CH2 এন্ড CH2, দেখো 4টা কার্বন আছে এবং হাইড্রোজেন আছে দেখো 9টা, দেখছো 9টা। তাহলে বলো তো এর মধ্যে কোনো ব্রাঞ্চ চেন আছে, কোনো পার্শ্বকাল আছে? নাই। তাহলে এটাকে নরমাল বলা হয়, এই জন্য N দিয়ে প্রকাশ করা হয়, N বিউটাইল মূলক, বুঝছো। আচ্ছা, এবার দেখো এর হাতগুলো পূর্ণ করলাম, এখানে একটা হাত খালি, এখানে দুটো হাত খালি, এখানে 3টে হাত খালি, এখানে দেখো আমাদের একটা হাত, বাকি হাতগুলো লিখলাম। তো আমি যদি হাইড্রোজেন দিয়ে পূর্ণ করি তাহলে CH3 বন্ড CH2, দেখছো। তাহলে বলতো এই হলো টার্গেট কার্বন। এই কার্বনে দেখো আমাদের ব্রাঞ্চ চেন তৈরি হয়েছে এবং একই রকমের র্যাডিকাল আছে।
এই জন্য এটাকে গ্রিক ভাষায় ইকুয়াল, এটা আসছে আইসো থেকে, তাহলে এটাকে বলতে পারি আমরা আইসোবিউটাইল। আইসোবিউটাইল মূলক, আইসোবিউটাইল মূলক। এবার দেখো আমাদের এখানে যে স্ট্রাকচারটা লিখছি আমরা, এখানে যে স্ট্রাকচারটা লিখছি আমরা, এর হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম, তাহলে যেটা দাঁড়ায় CH3 and CH3, এখানে একটা হাত খালি। তো এটা আমরা একটু পরে বলতেছি, তার আগে দেখো আমরা একটু এটা লিখতেছি, লক্ষ্য করো এখানে হাইড্রোজেনগুলো পূর্ণ হলো, হাইড্রোজেনগুলো পূর্ণ করলাম। তাহলে এটা যদি আমি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করি, তাহলে তার সংকেত যেটা দাঁড়ায় সেটাকে আমরা একটু নিচে লিখবো, এর নিচে লিখবো, দেখো CH3 CH2 CH3, দেখছো? তাহলে বলো এখানে ব্রাঞ্চ চেন আছে, তবে এই হলো টার্গেট কার্বন। এই কার্বনে দেখো একই রকমের র্যাডিকাল নাই, ভিন্ন ভিন্ন র্যাডিকাল। এটা যদি আর হয় তাহলে এটা আর প্রাইম, এটা যদি আর হয় তাহলে এটা আর প্রাইম, অর্থাৎ ভিন্ন অ্যালকাইল গ্রুপ। এখানে একই রকমের অ্যালকাইল গ্রুপ, দেখছো? এইজন্য এটা সেম ইকুয়াল টু আইসো। আর এখানে ভিন্ন অ্যালকাইল গ্রুপ, টার্গেট কার্বন একই, ব্রাঞ্চ চেন আছে, এইজন্য এটাকে সেকেন্ডারি বলা হয়, মনে থাকবে? সেকেন্ডারি বিউটাইল গ্রুপ, সংক্ষেপে SEC। সেকেন্ডারি বিউটাইল গ্রুপকে সংক্ষেপে SEC দিয়ে প্রকাশ করলাম, সেকেন্ডারি বিউটাইল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে এই কার্বনের সাথে তিনটা অ্যালকাইল মূলক আছে, সুতরাং এটা এন আইসো সেকেন্ডারির মধ্যে কোনোটাই পড়তেছে না। এটাকে আমাদের 3 ডিগ্রি আমাদের বা টারশিয়ারি বলা হচ্ছে, মনে থাকবে? 3 ডিগ্রি কার্বন, তো তার টারশিয়ারি। এই টারশিয়ারিকে সংক্ষেপে TERT, মনে থাকবে? TERT, তার মানে হচ্ছে টারশিয়ারি, টারশিয়ারি বিউটাইল মূলক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, C4H9 মূলকটির নামকরণ করলাম, সম্ভাব্য সমাণুগুলো লিখে তার নামকরণ করলাম। বুয়েট অ্যাডমিশন টেস্টে এরকম ধরনের প্রশ্ন হবে। এছাড়া যারা ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটি পরীক্ষা দিবা, যে এই মূলকটির সম্ভাব্য সমাণু নিচের কোনটি নয়, নিচের কোনটি, অথবা মেডিকেল অ্যাডমিশন টেস্টে ধরনের প্রশ্ন হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চিন্তা ভাবনা করতেছি আসলে যে এই একাডেমিক ক্লাস বাদ দিয়ে এখন অ্যাডমিশন টেস্ট পড়াবো, বুঝা গেছে? তোমরা অ্যাডমিশন টেস্ট করতে যাচ্ছ কোথায়? যে খুলনা ইউনিভার্সিটিতে তোমার ইঞ্জিনিয়ারিং পড়তেছে, অথবা কুয়েটে পড়তেছে, অথবা দেখা যাচ্ছে যে মেডিকেলে পড়তেছে, তাদের কাছে কেমিস্ট্রি পড়তে আসছে, অ্যাডমিশন টেস্ট। তো আমি আমার 2 জনকে ভর্তি করছি, আমার ভাগ্নিকে ভর্তি করছি, তাকে 12,000 টাকা করে দেওয়া লাগতেছে, বুঝা গেছে? এক একটা সাবজেক্ট, ফিজিক্সের জন্য, ম্যাথের জন্য, বায়োলজির জন্য, এরকম অবস্থা অ্যাডমিশন টেস্ট। এটা চিন্তা করতেছি পরে লাভটা কি? তোমরা ঠিকঠাক মতো ক্লাস করো না, ঠিক মতো করো না, পেমেন্ট দাও না, তাহলে আমরা একসঙ্গে আমরা অ্যাডমিশন টেস্টকে টার্গেট করেই অ্যাডমিশন টেস্টের জন্যই শুধুমাত্র ব্যাচ শুরু করবো। যাই হোক, আশা করি তোমরা অ্যালকাইল মূলক এটা বুঝতে পারছো। তাহলে নিজেরা করো তো একটু, লেখো C5H11 মূলকটির নামকরণ করো এবং সম্ভাব্য সমাণুগুলো লিখে নামকরণ করো। C5H11, তো দেখো C5H12, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে C5H11 মূলকটি তৈরি হয়েছে। এই যে যৌগটা লিখছি, এই যৌগটা হচ্ছে CnH10+2 অ্যালকেন, আর এটা হলো CnH10+ON, দেখছো? এটা অ্যালকেন হলো, এটা অ্যালকেন না, এটা হচ্ছে অ্যালকাইল মূলক। তাহলে এই অ্যালকেনের নামের শেষে আমরা এনই বাদ দিয়ে ওয়াইল যোগ করব, তাহলে এই অ্যালকেনটার নাম হলো পেন্টেন, তার নামের শেষে এনই বাদ দেব। মনে আছে এখানে অড রুট হলো, এটা অড রুট, এটা হচ্ছে আমাদের সাফিক্স, দেখছো? এই ধরনের প্রশ্ন আসে, এর মধ্যে অড রুট কোনটা, সাফিক্স কোনটা। তাহলে সাফিক্সটা বাদ দিলাম, এনই বাদ দিয়ে তার সাথে ওয়াইল যোগ করলাম, পেন্টাইল রেডিকাল। সম্ভাব্য সমাণুগুলো লিখতেছি, দেখো সমাণুগুলো CH3 CH2 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 and CH2, দেখো 5টা কার্বন আছে, 11টা হাইড্রোজেন আছে, এর মধ্যে কোনো ব্রাঞ্চ চেন নাই, কোনো পার্শ্ব শিকল নাই, এই জন্য এটাকে নরমাল কম্পাউন্ডস বলা হচ্ছে। এই কারণে এর নাম হলো, আমরা এখানে লিখলাম N পেন্টাইল। এমনি পেন্টাইল, যেহেতু এর মধ্যে ব্রাঞ্চ চেন নাই, এই জন্য নরমাল পেন্টাইল।
দেখো CH3 and CH2 দেখছো। দেখো টার্গেট কার্বন, এই কার্বনে একই রকমের মূলক আছে, এই জন্য এটাকে বলতেছি আমরা আইসোপেন্টাইল মূলক। দেখো CH3 CH2 CH3 and CH2 দেখছো, এই মূলকটাকে আমরা বলতেছি সেকেন্ডারি পেন্টাইল মূলক। সেকেন্ডারি পেন্টাইল মূলক দেখছো, সেকেন্ডারি পেন্টাইল মূলক। আচ্ছা, এছাড়াও দেখো CH3 and CH3 দেখো কয়টা হলো, দেখো CH3, তারপরে হচ্ছে আমরা এখানে লিখলাম মনে করো হচ্ছে আমাদের CH2, তারপর হচ্ছে আমাদের CH3, এখানে হচ্ছে CH3, কয়টা হলো দেখো তো, 1 2 3 4 5 3 আর 3 6 7 8 9 10 11। হ্যাঁ দেখো এই যে মূলকটা লিখছি, এই মূলকটাকে আমরা বলতেছি আমাদের এই যে মূলকটা লিখছি, এই মূলকটাকে আমরা বলতেছি আমাদের টারশিয়ারি, মনে রাখবে টারশিয়ারি পেন্টাইল মূলক। পেন্টাইল মূলক লেখা টারশিয়ারি পেন্টাইল মূলক। আচ্ছা, এরপর দেখো CH3, তোমরা অনেকেই বলতে পারো এরকম CH2, তারপরে হচ্ছে মনে করো CH2 CH3 বন্ড দেখছো, এখানে কয়টা কার্বন আছে দেখো, 5টা। হাইড্রোজেন আছে দেখো 3 আর 3 6 7 8 9 10 11 দেখছো, 11টা। তাহলে বলো তো এই হলো টার্গেট কার্বন। এই কার্বনে দেখো আমাদের একই রকম মূলক নাই, ভিন্ন ভিন্ন অ্যালকাইল মূলক, তাহলে এটাও কিন্তু আমাদের সেকেন্ডারি পেন্টাইল মূলক, মনে থাকবে সেকেন্ডারি পেন্টাইল মূলক। তো এটা লিমিটেশন, আমাদের এই পদ্ধতির লিমিটেশন যে এটা একটা ভিন্ন মূলক হওয়া সত্ত্বেও এটাকে সেকেন্ডারির মধ্যে বলা হচ্ছে, কিন্তু এটা একটা ভিন্ন মূলক যার জন্য আলাদা নামকরণ করা সম্ভব হয়নি, এই জন্য এটাকে আমরা বলতেছি লিমিটেশন। এই জন্য আমাদের ইউপ্যাক প্রণালীতে এই সমস্ত মূলকের নামকরণ করতে হয়। তাহলে এটা লেখার উদ্দেশ্য হলো যে এখানে লিমিটেশন বের করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের টার্গেটটা ছিল হচ্ছে অ্যালকাইল মূলক। এইভাবে তুমি 10 পর্যন্ত অ্যালকাইল মূলকের নামকরণ করবা। তো আমাদের যেহেতু অ্যালকেনের নামকরণ শিখব, এই কারণে কার্বন শিকলে কার্বনের প্রকৃতি জানতে হবে। তো হেডিং দাও, দেখো কার্বন শিকলে কার্বনের প্রকৃতি। দেখো কার্বন শিকলে কার্বনের প্রকৃতি। দেখো কার্বন শিকলে কার্বনের প্রকৃতি। দেখো একটি কার্বন কতটি কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে, একটি কার্বন কতটি কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে তার উপর নির্ভর করে কার্বনকে 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়। একটি কার্বন কতটি কার্বনের সাথে যুক্ত থাকতে পারে তার উপর নির্ভর করে কার্বনকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়। খেয়াল করো, প্রথমটা হলো আমাদের 1 ডিগ্রি কার্বন বা প্রাইমারি কার্বন, অর্থাৎ কোনো কার্বন যদি একটা মাত্র কার্বনের সাথে যুক্ত থাকে তখন সেই কার্বনটাকে 1 ডিগ্রি কার্বন বলা হবে, এবং ওই 1 ডিগ্রি কার্বনের সাথে যে হাইড্রোজেনটা থাকবে তার নাম হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেন। তাহলে এখানে 1 ডিগ্রি হাইড্রোজেন মনে থাকবে। 2 নম্বর, কোনো কার্বন যদি দুটো কার্বনের সাথে পৃথকভাবে দুটো কার্বনের সাথে যুক্ত থাকে তখন সেটাকে 2 ডিগ্রি কার্বন বলা হয়। এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন। এর অপর নাম হচ্ছে সেকেন্ডারি কার্বন, মনে রাখবা বইতে কিন্তু এইভাবে লেখা টাকা না, সেকেন্ডারি কার্বন। এবং এই কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকবে তার নাম হচ্ছে 2 ডিগ্রি হাইড্রোজেন। 3 নাম্বার, কোনো কার্বন পৃথকভাবে যদি 3টা কার্বনের সাথে যুক্ত থাকে তখন তার নাম হচ্ছে আমাদের 3 ডিগ্রি কার্বন, অর্থাৎ ওই কার্বনটা পৃথকভাবে 3টা কার্বনের সাথে যুক্ত থাকবে পৃথকভাবে 3টা কার্বনের সাথে যুক্ত, ওই কার্বনের 4টা হাতের মধ্যে 3টা হাতের সাথে 3টা কার্বন যুক্ত থাকবে, তখন তার নাম হচ্ছে আমাদের 3 ডিগ্রি কার্বন অথবা টারশিয়ারি কার্বন। অতএব টারশিয়ারি
টারশিয়ারি কার্বন মনে থাকবে, এবং ওই কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে তার নাম হচ্ছে 3 ডিগ্রি হাইড্রোজেন। কোন কার্বন যদি পৃথকভাবে 4টা কার্বনের সাথে যুক্ত থাকে তখন তার নাম হচ্ছে 4 ডিগ্রি কার্বন। 4 ডিগ্রি কার্বন বা কোয়াটারনারি, দেখছো কোয়াটারনারি বা চতুর্মাত্রিক কার্বন, কোয়াটারনারি কার্বন। এবং এই ক্ষেত্রে 4 ডিগ্রি হাইড্রোজেন হয় না, মনে থাকবে 4 ডিগ্রি হাইড্রোজেনের অস্তিত্ব নাই, 4 ডিগ্রি কোনো হাইড্রোজেনের অস্তিত্ব নাই। তাহলে দেখো আমরা কার্বন শিকলে কার্বনের প্রকৃতিগুলো উপস্থাপন করছি, কার্বন কয়টা কার্বনের সাথে যুক্ত আছে তার উপর ডিপেন্ড করে মোট আমাদের কার্বনকে 4টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। যদি কোনো কার্বন একটা কার্বনের সাথে যুক্ত থাকে তখন তার হচ্ছে 1 ডিগ্রি কার্বন, আর ওই কার্বনে যে হাইড্রোজেন থাকবে তার নাম হচ্ছে আমাদের প্রাইমারি হাইড্রোজেন বা 1 ডিগ্রি হাইড্রোজেন। যদি কোনো কার্বন পৃথকভাবে দুটো কার্বনের সাথে যুক্ত থাকে তখন তার হচ্ছে সেকেন্ডারি কার্বন বা 2 ডিগ্রি কার্বন, আর ওই কার্বনে যে হাইড্রোজেন থাকবে তার নাম হচ্ছে 2 ডিগ্রি হাইড্রোজেন। যদি কোনো কার্বন পৃথকভাবে 3টা কার্বনের সাথে যুক্ত থাকে তখন তার হচ্ছে টারশিয়ারি কার্বন বা 3 ডিগ্রি কার্বন, আর ওই কার্বনে যে হাইড্রোজেন যুক্ত থাকবে তার হচ্ছে 3 ডিগ্রি হাইড্রোজেন। যদি কোনো কার্বন পৃথকভাবে 4টি কার্বনের সাথে যুক্ত থাকে তখন তার হচ্ছে 4 ডিগ্রি কার্বন, আর এই 4 ডিগ্রি হাইড্রোজেন নামে কোনো হাইড্রোজেন নাই। তো তুমি যখন অ্যালকেনের সাবস্টিটিউশন রিঅ্যাকশন করবা, প্রতিস্থাপন বিক্রিয়া করবা, তখন মনে রাখবা যে আমাদের 3 ডিগ্রি হাইড্রোজেনের সক্রিয়তা সবচেয়ে বেশি। আমরা একটু পরে বলতেছি, আগে আমরা একটা উদাহরণ দিই। তো এটা উঠাও, মনে করো CH3 CH2 CH3, কোন রকম যেন ল্যাকিং না পড়ে। আমরা কিন্তু খুব ডিটেইলস আলোচনা করতেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নামকরণ যেতে হওয়ার আগে অনেক কিছু কথাবার্তা বলতেছি, একটু ভালো করে খেয়াল করবা। এই হলো আমাদের সেই আমাদের কার্বন চেন। এই কার্বন চেনের মধ্যে একটা কার্বন কতগুলো কার্বনের সাথে যুক্ত আছে তার উপর ডিপেন্ড করে কার্বনের নেচারটা আমরা এখানে বের করতে চাই। বলতো এই কার্বনটা সরাসরি একটা কার্বনের সাথে যুক্ত, এই জন্য এটা হলো আমাদের 1 ডিগ্রি কার্বন। দেখো এই কার্বনটা পৃথকভাবে দুটো কার্বনের সাথে যুক্ত, এই কার্বন আর এই কার্বনের সাথে যুক্ত, এই জন্য এটা 2 ডিগ্রি কার্বন। আর ওই কার্বনের যে হাইড্রোজেনটা আছে তার নাম হচ্ছে 2 ডিগ্রি হাইড্রোজেন। এটা হলো 2 ডিগ্রি হাইড্রোজেন বা সেকেন্ডারি হাইড্রোজেন, এটা হচ্ছে প্রাইমারি হাইড্রোজেন, মনে রাখতে হবে। দেখো তো এই হলো টার্গেট কার্বন, এই কার্বন পৃথকভাবে 3টা কার্বনের সাথে যুক্ত আছে, এই জন্য এটা হলো 3 ডিগ্রি কার্বন। আর ওই কার্বনের যে হাইড্রোজেনটা দেখতে পাচ্ছো তার নাম হচ্ছে 3 ডিগ্রি হাইড্রোজেন। বলো এখানে যে কার্বনটা দেখতে পাচ্ছো এই কার্বনটা পৃথকভাবে 3টা কার্বনের সাথে যুক্ত আছে, এই জন্য এটা 4 ডিগ্রি কার্বন। এবং এই 4 ডিগ্রি কার্বনের সাথে দেখো কোনো হাইড্রোজেন নাই, বিকজ তার 4টা হাতি 4টা কার্বন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। বলো এই যে কার্বনটা দেখছো এই কার্বনটার সাথে শুধু একটা কার্বন যুক্ত, এই জন্য এটা 1 ডিগ্রি কার্বন, এটাও 1 ডিগ্রি কার্বন, এটাও আমাদের 1 ডিগ্রি কার্বন, এটাও আমাদের 1 ডিগ্রি কার্বন। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ কার্বন চেনের মধ্যে কার্বনের নেচার সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়েছো। আর প্রতিস্থাপন বিক্রিয়ায় একটু লিখে রাখো, 3 ডিগ্রি হাইড্রোজেন ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি হাইড্রোজেন ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি হাইড্রোজেন, অর্থাৎ 3 ডিগ্রি হাইড্রোজেন আগে প্রতিস্থাপিত হবে। তাহলে লেখো লেখো আগে, এখানে লেখো আগে 3 ডিগ্রি, লেখো আগে 3 ডিগ্রি হাইড্রোজেন সরবে, এরপর 2 ডিগ্রি হাইড্রোজেন, তারপর 1 ডিগ্রি হাইড্রোজেন। অর্থাৎ তুমি যখন বিক্রিয়া করবা তখন 3 ডিগ্রি হাইড্রোজেনটা আগে সরবে, এটা মনে থাকে যেন। কেন সরবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। হাইড্রোজেন সরে গেলে কার্বনিয়াম আয়ন তৈরি হয়, এই কার্বনিয়াম আয়নের স্টেবিলিটি 3 ডিগ্রি কার্বনের ক্ষেত্রে বেশি হয়। কেন হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো একটু মনে রাখো 3 ডিগ্রি হাইড্রোজেন আগে প্রতিস্থাপিত হবে, অর্থাৎ তুমি যদি বিক্রিয়া করতে চাও তাহলে এর মধ্যে 3 ডিগ্রি হাইড্রোজেন কোনটা, এই যে এই হাইড্রোজেনটা আগে বিক্রিয়া করবে, তারপর 2 ডিগ্রি হাইড্রোজেন, তারপর 1 ডিগ্রি হাইড্রোজেন। অর্থাৎ তুমি যদি এখানে ক্লোরিনের বিক্রিয়া করো তা তুমি জানো সূর্যালোকের উপস্থিতিতে এই অ্যালকেনের সাথে এই ক্লোরিন বিক্রিয়া করলে তখন তার নাম হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া। বাট ক্লোরিনটা কোথায় যুক্ত হবে, বলা হচ্ছে 3 ডিগ্রি হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা আগে প্রতিস্থাপন করবে, এখানে হাইড্রোজেনটা চলে যায়, এখানে ক্লোরিনটা যুক্ত হবে। বুঝা গেছে? এরপরে কোথায় যুক্ত হবে, 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের এরকম ভাবে প্রশ্ন আসতে পারে যে একটা যৌগ লেখো যার মধ্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হাইড্রোজেন আছে, এরকম প্রশ্ন হতে পারে। তাহলে আমরা একটা যৌগ লিখতে চাই যার মধ্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি হাইড্রোজেন আছে। দেখো এটা হলো আমাদের 1 ডিগ্রি কার্বন এবং এর মধ্যে 1 ডিগ্রি হাইড্রোজেন আছে, এটা 2 ডিগ্রি কার্বন 2 ডিগ্রি হাইড্রোজেন আছে, এটা 3 ডিগ্রি হাইড্রোজেন আছে। দেখছো? তাহলে যে যৌগটা লিখছি সেই যৌগটার নাম হচ্ছে দেখো আইসোপেন্টেন। এই আইসোপেন্টেনের মধ্যে দেখো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হাইড্রোজেন আছে।
যদি প্রশ্ন আসে যে আইসোপেন্টেনের মধ্যে কতটি 1 ডিগ্রি হাইড্রোজেন আছে, এরকম অবজেক্টিভ, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কমিউনিট, হ্যাঁ, এখানে থাকবে। তো দেখো আমাদের এই আইসোপেন্টেনের মধ্যে লক্ষ্য করো একটু, আইসোপেন্টেনের মধ্যে আমাদের 1 ডিগ্রি হাইড্রোজেন দেখো কতগুলো আছে। 1 ডিগ্রি হাইড্রোজেন আছে 3টা, 3 আর 3 6 9টা, দেখছো 9টা হাইড্রোজেন আছে যারা কিনা 1 ডিগ্রি হাইড্রোজেন। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পারছো যে কি ধরনের প্রশ্ন অ্যাডমিশন টেস্টে আসে। আর এই সমস্ত পড়ানোর জন্য তোমাদের কাছ থেকে প্রতি মাসে তোমার 15,000 টাকা করে নিয়ে হবে। বুঝা গেছে? এই জন্য এখন যদি ঠিকঠাক মতো পড়ো তখন আর অন্ততপক্ষে রসায়ন বিজ্ঞান আমার সাবজেক্টের কনফিডেন্স লেভেল আমার প্রতি যদি তোমার থাকে, আমার সাবজেক্টের জন্য অন্ততপক্ষে অ্যাডমিশন টেস্টের সময় ব্যাস পড়ানো লাগবে না। বুঝা গেছে? ওই টাকাটা রেখে দিবা, তুমি অ্যাডমিশন টেস্টের পরে খরচ করবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কার্বন শিকলে কার্বনের প্রকৃতি বা নেচার সম্পর্কে জানলাম, সেই সাথে আমরা একই সঙ্গে বেসিক হাইড্রোজেনের ডিগ্রিও বুঝাই দিলাম। এবার আমরা নামকরণ করতে চাই। নামকরণের জন্য তোমরা জানো 3টা প্রসেস আছে, তার মধ্যে প্রথমটা হলো কমন সিস্টেম বা ট্রিভিয়াল সিস্টেম, জাত প্রণালী। এটা হলো একটা ট্রেডিশনাল সিস্টেম বলা হয়, অর্থাৎ আমাদের সেই প্রচলিত পদ্ধতি তোমরা জানো। তো আমরা এই পদ্ধতিতে নামকরণ করতে চাই। দেখো সাধারণ প্রণালীতে অ্যালকেনের নামকরণ, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের অ্যালকেনের নামকরণ করা শুরু করছি। এখান থেকে আমরা আশা করতেছি যে আমাদের প্রায় 1 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা নামকরণ শেষ করতে পারবো। হ্যাঁ, আবার অনেকে মনে করছে স্যার 1 মাস লাগবে। হ্যাঁ, হালকার পরে ঝাপসা পড়া দিতে পারি, অর্থাৎ তোমার 5টা ক্লাসে শেষ করতে পারি, কিন্তু অ্যাডমিশন টেস্টের সময় 20,000 টাকা দিয়ে টিচার রাখা লাগবে। তো তখন 20,000 টাকা খরচ করতে চাও নাকি এখন 1,000 টাকা খরচ করতে চাও? এখন 1,000 টাকা খরচ করতে চাও, কারণ যদি তুমি তোমার বুদ্ধিমান হও। তো যাই হোক, আমরা এখানে বলতেছি যে সাধারণ প্রণালীতে অ্যালকেনের নামকরণ হয়েছে লেখা। রোমান সংখ্যা 1 দিয়ে লেখো এই প্রণালীতে জৈব যৌগগুলো তথা অ্যালকেনকে N, আইসো, নিও দ্বারা প্রকাশ করা হয়। হয়েছে লেখা? লেখো এই প্রণালীতে জৈব যৌগগুলোকে N, আইসো, নিও দ্বারা প্রকাশ করা হয়। এই প্রণালীতে জৈব যৌগ তথা অ্যালকেনকে N, আইসো, নিও দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ N যৌগ, আইসো যৌগ, নিও যৌগ, অর্থাৎ N অ্যালকেন, আইসো অ্যালকেন, নিও অ্যালকেন, এভাবে নামকরণ করা হয়। আশা করি বুঝতে পারছো। 2 নম্বর পয়েন্ট লেখো যদি কার্বন শিকলের মধ্যে শুধুমাত্র 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি কার্বন থাকে, তাহলে ওই যৌগ তথা অ্যালকেনের নামের পূর্বে হয়েছে লেখা, নামের পূর্বে N লিখতে হবে। ওই যৌগ তথা অ্যালকেনের নামের পূর্বে নরমাল তথা N লিখতে হবে। বুঝা গেছে? N লিখতে হবে, ছোট সংক্ষেপে লেখো, N লিখতে হবে। তো আমরা একটা উদাহরণ দিই, লক্ষ্য করে একটু খুব ভালো করে খেয়াল করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে করো আমাদের অ্যাডমিশন টেস্টে অথবা বোর্ড পরীক্ষায় অবজেক্টিভে অথবা মেডিকেল অ্যাডমিশন টেস্ট অথবা খুলনা ইউনিভার্সিটির লাইফ সায়েন্স বিভিন্ন জায়গায় মনে করো অবজেক্টিভ আসলো, বলা হলো এই যৌগটার সাধারণ প্রণালীতে বা কমন সিস্টেমে অথবা আমাদের ট্রিভিয়াল সিস্টেমে অথবা ট্রেডিশনাল নামটা কি। বুঝা গেছে? তাহলে আমরা এই নামটা লিখতে চাই। প্রথমে আসো এর মধ্যে দেখতে হবে এটা আমাদের অ্যালকেন কিনা। হ্যাঁ, এর মধ্যে কার্বন কার্বন একক বন্ধন আছে, তাহলে এটা একটা অ্যালকেন। তাহলে অ্যালকেন যদি হয় তাহলে এটা কত নম্বর, কয়টা কার্বন আছে? 4টা কার্বন আছে। তুমি জানো 4টা কার্বন থাকলে সে অ্যালকেনটার নামকরণের নিয়ম শিখাইছি যে 4টা কার্বনের জন্য অড রুট বিউট, তার সাথে এনি, বিউটেন। তাহলে যৌগটার নাম হলো বিউটেন। একটু খেয়াল করো। এবার বলো এই যে যৌগটা লিখছি এর মধ্যে কোনো ব্রাঞ্চ বা শাখা নাই, এবং এই যৌগটার মধ্যে যেহেতু ব্রাঞ্চ বা শাখা নাই এই জন্য এটাকে নরমাল বলা হয়। আচ্ছা, এবার আসো এই ব্রাঞ্চ বা শাখা দরকার নাই, আমরা এর মধ্যে দেখতে চাই কয় ডিগ্রি কার্বন আছে। বলো এটা 1 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন, এটা হলো 1 ডিগ্রি কার্বন।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমনও প্রশ্ন আসতে পারে অ্যাডমিশন টেস্টে, ক্রিয়েটিভ কোশ্চেন, তুমি চিন্তাও করতেছো না যে কী ধরনের প্রশ্ন হবে। তো এটা ডিপেন্ড করতেছে যে তুমি যে স্যারের কাছে পড়বা, সে তোমাকে বলে দেবে, লাইট করবে, ফোকাস করবে যে এই জায়গাগুলো। বলতে পারে যে তুমি একটা অ্যালকেনের নাম বলো যার মধ্যে আমাদের সমান সংখ্যক 1 ডিগ্রি এবং সমান সংখ্যক 2 ডিগ্রি হাইড্রোজেন আছে, এরকম বলতে পারে। অনেক যৌগ হতে পারে, আমরা একটা যৌগ লিখছি, দেখো এই একটা যৌগ হতে পারে, আরও যৌগ আছে, কিন্তু অসংখ্য যৌগ আছে যার মধ্যে সমান সংখ্যক 1 ডিগ্রি সমান সংখ্যক। আমি যদি 3টা কার্বন বলি, তার মধ্যে কিন্তু সমান সংখ্যক আমাদের 1 ডিগ্রি বা সমান সংখ্যক 2 ডিগ্রি হাইড্রোজেন নাই, কিন্তু জোড় সংখ্যক যেগুলো আছে দেখো এর মধ্যে সমান সংখ্যক আমাদের দেখছো আমাদের হাইড্রোজেন, মানে সমান সংখ্যা 1 ডিগ্রি হাইড্রোজেন এবং সমান সংখ্যা 2 ডিগ্রি হাইড্রোজেনের কথা বলতেছি। তাহলে আমাদের এর মধ্যে হাইড্রোজেন লক্ষ্য করো 1 ডিগ্রি এবং 1 ডিগ্রি দুটো কার্বন আছে, সরি কার্বনের কথা বলতেছি, এখানে 2টা 1 ডিগ্রি কার্বন আছে এবং 2টা দেখো 2 ডিগ্রি কার্বন আছে। তো আমরা এখানে বলছি যদি কোনো কার্বন শিকলের মধ্যে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি কার্বন থাকে তখন সেটাকে N যৌগ বলতে হবে, দ্যাট মিন্স N অ্যালকেন বলতে হবে। তাহলে যেহেতু এটা অ্যালকেন এবং এর মধ্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি কার্বন আছে, এই জন্য যৌগটার নাম হচ্ছে N বিউটেন। আশা করি বুঝছো। N কথাটা আসছে নরমাল থেকে, নরমাল থেকে। নরমাল কেন বলা হয়েছে? কারণ এর মধ্যে কোনো ব্রাঞ্চ বা শাখা নাই, মানে হচ্ছে কোনো ব্রাঞ্চ বা শাখা নাই। ব্রাঞ্চ বা শাখা থাকলে কিন্তু তাকে নরমাল যৌগ বলা যাবে না বা এন যৌগ বলা যাবে না। বলো এর মধ্যে কার্বন আছে 5টা এবং এই যৌগটা CnH10+2 এই সমীকরণকে স্যাটিসফাই করে, তাহলে এটা অ্যালকেন। 5টা কার্বন আছে, যৌগটার নাম হচ্ছে পেন্টেন। খেয়াল করো পেন্টেন। এবার দেখো এর মধ্যে 1 ডিগ্রি কার্বন আছে, 2 ডিগ্রি কার্বন আছে, 2 ডিগ্রি কার্বন আছে, 2 ডিগ্রি কার্বন আছে, 1 ডিগ্রি কার্বন আছে। এটা খেয়াল করো, দেখছো? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা এই যৌগটার কথা বলতেছিলাম, এই সেই যৌগটা পেয়েছি। বলো তো অ্যাডমিশন টেস্টে যদি আসে এমন একটা যৌগের নাম বলো যে যৌগের মধ্যে সমান সংখ্যক 1 ডিগ্রি হাইড্রোজেন এবং সমান সংখ্যক 2 ডিগ্রি হাইড্রোজেন আছে। এবার একটু খেয়াল করতো, হাইড্রোজেনের কথা বলছি কিন্তু। দেখো তো এখানে 1 ডিগ্রি কার্বন এবং তার সাথে হাইড্রোজেন আছে এই 3টা, এই হলো 1 ডিগ্রি, তার সাথে হাইড্রোজেন আছে 3টা। তাহলে আমাদের 1 ডিগ্রি হাইড্রোজেন আছে হচ্ছে আমাদের 6টা, মনে থাকবে? অর্থাৎ 3 + 3 = 6। 2 ডিগ্রি হাইড্রোজেন আছে, দেখো 2 ডিগ্রি হাইড্রোজেন আছে আমাদের 2 + 2 + 2 = 6। তোমরা বলো প্রশ্ন বুঝছো যে কিভাবে স্টুডেন্টদেরকে বাদ দেওয়া হবে? এগুলো তো আমরা পড়াই না, এগুলো তো আমাদের বোর্ড পরীক্ষা আসবে না, বোঝা গেছে? তাহলে আমাদের ক্রিয়েটিভ হতে হবে। তুমি কি একটু চিন্তা করছো যে এখান থেকেও প্রশ্ন হতে পারে? তো কোন থেকে প্রশ্ন হবে এই জন্য তোমার টিচার উপর ডিপেন্ড করবে যে অ্যাডমিশন টেস্টে কি ধরনের প্রশ্ন হয়। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি বুঝতে পারছো আমাদের আলোচনার বিষয়টা ছিল না, যেহেতু একাডেমিক পড়তেছো এগুলো হচ্ছে ভাইয়া টিচারের কাছে পড়বা 15,000 টাকা দিয়ে যখন অ্যাডমিশন টেস্ট দিবা। তো আমরা যেটা বলতেছি এই যে যৌগটা বলতেছি এই যৌগটাকে আমরা বলতেছি পেন্টেন, এবং এই যৌগটার মধ্যে যেহেতু শুধু 1 ডিগ্রি আর 2 ডিগ্রি কার্বন আছে এই জন্য এটাকে আমরা বলতেছি এন পেন্টেন। এন এর পরে একটা হাইফেন হবে, এনটা ছোট হাতের হবে, মনে থাকবে? এনটা ছোট হাতের হবে, এন এর পরে হাইফেন হবে, এন পেন্টেন। তো তোমরা এই যৌগটার দেখো তো নামকরণ করতে পারো কিনা। কোন রকম ব্রাঞ্চ থাকলে তাকে কিন্তু আমরা আমাদের এন যৌগ বলবো না। তো দেখো এই যৌগটাকে আমরা কি যৌগ বলতে পারি? আমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, 1 সেকেন্ডের মধ্যে অ্যানসার করো। দ্রুত অ্যানসার করতে হবে, দ্রুত। এই যৌগটার নামকরণ করো। দ্রুত অ্যানসার করে, এত সময় তো লাগার কথা না। তো দেখো আমরা পেয়েছি এখানে প্রীতম দাস অ্যান্সার করছে এন হেক্সেন। এন হেক্সেন মানে হচ্ছে আমাদের হেক্সেন অণুর সংখ্যা প্রকাশ করছে। এখানে এন দ্বারা তো বড় হাতের এন দ্বারা বোঝায় হচ্ছে আমাদের বড় হাতের এন দ্বারা অণুর সংখ্যা বোঝায়, এন এ লিখলে অ্যাভোগাড্রোর সংখ্যা বোঝায়। আমরা তো বড় হাতের এন লিখিনি, লিখছি নাকি? এখানে বড় হাতের এন লিখি নাই। সিয়াম রহমান অ্যান্সার করছে
যাই হোক মাত্র 2 জন অ্যান্সার করছে, মেয়েরা মনে হয় ক্লাস করতেছে না। যাই হোক এখানে আকাশ ঘোষ অ্যান্সার করছে এন হেক্সেন, ফাইন আকাশ ঘোষ। যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে যারা ক্লাস করতেছো অনেকেই মনে হয় কনফিউশনের মধ্যে আসো যে ভুলভাল লিখে স্যার আবার বকাঝকা দেয় কিনা। বকাঝকার বিষয় না, কথা হচ্ছে যে তুমি এখানে প্রশ্ন করবা অথবা প্রশ্ন বুঝছো কিনা, অ্যান্সার করবা, তাহলে ভুল ত্রুটি বোঝা যাবে। তো আমরা এখানে বলতেছি যে যদি কোনো যৌগের মধ্যে ব্রাঞ্চ মানে শাখা থাকে, তাহলে সেই যৌগটাকে কিন্তু নর্মাল যৌগ বলা যাবে না। তাহলে বলতো এর মধ্যে একটা শাখা দেখা যাচ্ছে, আসলে কি এটা শাখা? এটা শাখা কিনা এটা বোঝার জন্য আমরা এটাকে নাম্বারিং করি। তাহলে আমরা দেখতে পারি যদি 1 ডিগ্রি আর 2 ডিগ্রি কার্বন থাকে তাহলে বুঝতে হবে এর মধ্যে কোনো ব্রাঞ্চ নাই। যদি আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি ছাড়া যদি ভিন্ন কোনো ডিগ্রি চলে আসে তাহলে বুঝতে হবে এর মধ্যে ব্রাঞ্চ আছে। তাহলে বলো এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি কার্বন, এটা হলো 2 ডিগ্রি কার্বন, এটা হলো 2 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন। দেখছো আমরা তোমাদের কনফিউজড করার জন্য এটাকে জাস্ট একটু বাঁকা করে লিখছি। এটাও যা, এটা যদি সোজাভাবে লিখি একই কথা, মনে থাকবে একই কথা, এটা কোনো ব্রাঞ্চ ট্রান্স না, জাস্ট বাঁকা করে লিখছি। বাঁকা মানে হচ্ছে শাখা না কিন্তু। তাহলে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি কার্বন আছে, সুতরাং এটা অবশ্যই নরমাল যৌগ। এই জন্য মোট 6টা কার্বন আছে, নাম হচ্ছে এন হেক্সেন, মনে থাকবে এন হেক্সেন। তো আশা করি মোটামুটি বুঝছো তোমরা। দেখো 3 নাম্বার পয়েন্ট, দেখো যদি কোনো কার্বন শিকলের মধ্যে একটি 3 ডিগ্রি কার্বন থাকে, যদি কোনো কার্বন শিকলের মধ্যে একটি 3 ডিগ্রি কার্বন থাকে, একটু ফাস্ট লিখবা। যদি কোনো কার্বন শিকলের মধ্যে একটি 3 ডিগ্রি কার্বন থাকে এবং তা যদি 2 নাম্বার কার্বনে থাকে, এবং তা যদি 2 নাম্বার কার্বনে থাকে, যদি কোনো কার্বন শিকলে একটি 3 ডিগ্রি কার্বন থাকে এবং তা যদি 2 নাম্বার কার্বনে থাকে, দেখছো শর্ত 2 নাম্বার কার্বনে থাকে, তখন তাকে আইসো যৌগ বলা হয়। আইসো যৌগ বলা হয়। আইসো গ্রিক ইকুয়াল বা সেম থেকে আসছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যৌগটার দিকে তাকাও, এই যে যৌগটা লিখছি এই যৌগটার দিকে তাকাও। এই যৌগটার মধ্যে দেখে বুঝতে পারতেছো যে একটা ব্রাঞ্চ বা শাখা আছে। আর শাখা আছে কিনা বুঝতে হলে দেখতে হবে 1 ডিগ্রি 2 ডিগ্রি ছাড়া অন্য কোনো ডিগ্রি আছে কিনা। দেখো এটা হলো আমাদের 1 ডিগ্রি কার্বন, এটা হলো আমাদের 1 ডিগ্রি কার্বন, এটা হলো আমাদের 1 ডিগ্রি কার্বন, কিন্তু এটা কিন্তু 3 ডিগ্রি কার্বন, বিকজ এই কার্বনটা পৃথকভাবে 3টা কার্বনের সাথে যুক্ত আছে। এই জন্যই তোমাকে কার্বনের নেচার আগে পড়ানো হয়েছে ডিগ্রি বোঝানোর জন্য। ভালো করে খেয়াল করবা কিভাবে অগ্রসর হচ্ছে। তাহলে এটা 3 ডিগ্রি কার্বন, লক্ষ্য করো। তাহলে যেহেতু 3 ডিগ্রি কার্বন, নিশ্চিত এটা পার্শ্ব শিকল মানে ব্রাঞ্চ চেন থাকলে তখন সেটাকে অবশ্যই আমরা নরমাল যৌগ বলতে পারবো না। তাহলে কি যৌগ বলবো? অ্যাবনরমাল যৌগ। এই অ্যাবনরমাল যৌগ আবার 2 রকমের হতে পারে, একটা হলো আইসো অ্যাবনরমাল, একটা হলো নিও অ্যাবনরমাল। তা আইসো অ্যাবনরমাল নাকি নিও অ্যাবনরমাল বলা হয়েছে যদি কোনো কার্বন শিকলের মধ্যে একটা 3 ডিগ্রি কার্বন থাকে এবং ওই 3 ডিগ্রি কার্বনটা যদি 2 নাম্বার কার্বনে ফিক্স, 2 নাম্বার কার্বনে থাকে, তখন সেটাকে আমরা অবশ্যই আইসো অ্যাবনরমাল বলবো। অ্যাবনরমাল আমরা এমনি বললাম, কিন্তু আইসো যৌগ বলবো। তাহলে বলো এখানে মোট 4টা, টোটাল যৌগটা হচ্ছে 4টা কার্বন। তাহলে 4টা কার্বন থাকলে যৌগটার নাম হচ্ছে বিউটেন। যেহেতু এটা আমাদের 3 ডিগ্রি কার্বন আছে ব্রাঞ্চ চেন, সেহেতু এটাকে বলতেছি আমরা আইসোবিউটেন। আইসো হচ্ছে সেম, মনে থাকবে সেম গ্রিক শব্দ সেম অথবা ইকুয়াল থেকে আসছে, মনে থাকবে আইসো হচ্ছে একই বা সমান। দেখো এই কার্বনে একই রকমের রেডিকাল আছে, এই জন্য এটাকে আইসো বলা হচ্ছে। তো তোমরা এই যৌগটার নামকরণ করো, দেখো পারো কিনা। এই যৌগটার নামকরণ করো, লক্ষ্য করো। এটা 1 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন, এটা 3 ডিগ্রি কার্বন, এটা হলো আমাদের 1 ডিগ্রি কার্বন, এটা আবার আমাদের 1 ডিগ্রি কার্বন। আমরা বলছি যদি কোনো যৌগের মধ্যে একটা 3 ডিগ্রি কার্বন থাকে, আছে 3 ডিগ্রি কার্বন, এবং 3 ডিগ্রি কার্বনটা যদি 2 নাম্বার কার্বনে থাকে, তাহলে দেখো তো এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কার্বনে 3 ডিগ্রি কার্বন আছে, তাহলে এটাকে কি আমরা আইসো বলতে পারবো? ইয়েস অর নো দ্রুত কমেন্টস করো। ইয়েস অর নো এতটুকু বললে আমরা বুঝতে পারবো। আমরা বলছি 3 ডিগ্রি কার্বন থাকতে হবে, 3 ডিগ্রি কার্বনটা কিন্তু 2 নাম্বার কার্বনে থাকতে হবে। এখানে 3 ডিগ্রি কার্বন আছে, 2 ডিগ্রি কার্বন আছে, তবে 3 ডিগ্রি কার্বনটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কার্বনের 3 ডিগ্রি কার্বন পেয়েছি, তাহলে আইসো বা নিউ আইসো বলা যাবে কি যাবে না? ইয়েস অর নো একটু দ্রুত, সামনাসামনি না হলে এই ঝামেলাটা হচ্ছে। 3 ডিগ্রি কার্বন আছে কিন্তু 2 নাম্বার কার্বনে নাই,
আছে 3 নাম্বার কার্বনে। আমাদের এটাকে এই যৌগটাকে আইসো বলতে পারবো কিনা, ইয়েস অর নো? একটু ফাস্ট বলতে হবে, ফাস্ট, সময় কম। ফাইন। প্রীতম দাস অ্যান্সার করছে ইয়েস, আসিফ জাওয়াদ অ্যান্সার করছে ইয়েস, মেহরাব হাসান অ্যান্সার করছে ইয়েস, সিয়াম রহমান অ্যান্সার করছে, আয়ান মাহমুদ কাইফ, তারিন রহমান সরকার অ্যান্সার করছে, তারপর হচ্ছে সাদমান সাকিব, আরিফ, সব কি ছেলেরা? অবশেষে আমরা নাবিদুজ্জামানকে পেয়েছি, ইয়েস। হ্যাঁ, আর সব মেয়েরা কোথায়? ও, অবশেষে নাবিদুজ্জামানের পরেই মেয়েরা অ্যান্সার করা শুরু করছে। তাসমিয়া তাসনুম লাবিবা অ্যান্সার করছে। ফাইন ফাইন। তার মানে বোঝা গেছে যে মাধ্যমিক লেভেলে বেসটা অর্গানিক কেমিস্ট্রি ভালো, এটা বোঝা যাচ্ছে। মেনলি এটাই হবে 2 নাম্বার কার্বন, কারণ তুমি জানো যে আমাকে ডান দিক থেকে তখন নাম্বারিং করতে হবে। অর্থাৎ আমি যদি নাম্বারিং করি তাহলে এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তার মানে বোঝা গেল যে তোমাদের অর্গানিক কেমিস্ট্রির বেস ভালো। অর্থাৎ এখানে আমাদের 3 ডিগ্রি কার্বনটা এদিক থেকে গণনা করা যাবে না, এদিক থেকে গণনা করে এটা 2 নাম্বার কার্বনেই আছে। কারণ এমন দিক থেকে শিকলের প্রান্ত শুরু করতে হয় যেদিক থেকে গেলে শিকল অর্থাৎ পার্শ্বকল আগে বাঁধে। তো যাই হোক, আমরা তাহলে এটাকে অবশ্যই আইসো যৌগ বলতে পারি। লিখলাম আইসো, মোট কার্বন 5টা, আইসো পেন্টেন। তো মোটামুটি ক্লিয়ার, এগুলো নিয়ে আমরা অগ্রসর হব না। লেখো 4 নাম্বার। লেখো, যদি কোনো কার্বন শিকলের মধ্যে একটি 4 ডিগ্রি কার্বন থাকে, যদি কোনো কার্বন শিকলের মধ্যে একটি 4 ডিগ্রি কার্বন থাকে, যদি কোনো কার্বন শিকলের মধ্যে একটি 4 ডিগ্রি কার্বন থাকে এবং তা যদি 2 নাম্বার কার্বনে থাকে, এবং তা যদি 2 নাম্বার কার্বনে থাকে কিন্তু কোনো 3 ডিগ্রি কার্বন থাকে না, কিন্তু কোনো 3 ডিগ্রি কার্বন থাকে না, তখন তাকে নিও যৌগ বলা হয়। তখন তাকে নিও যৌগ বলা হয় বা নিও অ্যালকেন বলা হয়। নিও গ্রিক শব্দ, এই নিও মানে নিউ মানে নতুন, মনে থাকবে। নিও কথা হচ্ছে গ্রিক শব্দ থেকে, নিও গ্রিক শব্দের মানে হচ্ছে নিউ বা নতুন। তো খেয়াল করে একটু, CH3 CH2 CH3 CH3 and CH3। লক্ষ্য করো, এটা 1 ডিগ্রি কার্বন, এটা আমাদের 2 ডিগ্রি কার্বন, এটা কিন্তু 4 ডিগ্রি কার্বন। দেখছো? তাহলে বলতো এই যৌগটার মধ্যে আমাদের কোনো 3 ডিগ্রি কার্বন নাই, 4 ডিগ্রি কার্বন আছে। এমনকি 4 ডিগ্রি কার্বনটা 2 নাম্বার কার্বনে আছে। দেখো এদিকে গণনা করলে 2 নাম্বার কার্বনে 4 ডিগ্রি কার্বন। তাহলে এই যৌগটাকে কিন্তু আমরা অবশ্যই নরমাল যৌগ বলতে পারতেছি না, অ্যাবনর্মাল যৌগ বলতে হবে। তবে সেই অ্যাবনর্মাল যৌগ বা 2 রকমের, একটা হলো আইসো, একটা হলো নিও। তো যেহেতু এর মধ্যে 4 ডিগ্রি কার্বন চলে আসছে এবং এর মধ্যে 3 ডিগ্রি কার্বন নাই এবং 4 ডিগ্রি কার্বনটা 2 নম্বর কার্বনে আছে, সুতরাং এটা অবশ্যই আমাদের নিও যৌগ, সম্পূর্ণ নতুন যৌগ। তাহলে যৌগটার নাম হচ্ছে নিওপেন্টেন। নিওপেন্টেন। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো। তাহলে সবাই নিওহেক্সেনের সংকেতটা লেখো। নিওহেক্সেনের সংকেতটা লেখো। নিওহেক্সেন এটা আসতে পারে আমাদের, দেখবা তোমরা যারা বুয়েট অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিবা, দেখবা, অথবা ঢাকা ইউনিভার্সিটি পয়েন্টে পরীক্ষা দিবা, দেখবা প্রথমে এমসিকিউ, তারপর হচ্ছে আবার থিওরি প্রশ্ন, থিওরি পরীক্ষা থাকে। তো যাই হোক, আমাদের নিওহেক্সেন আসতে পারে যে সংকেত আসে, হ্যাঁ, ছোট ছোট প্রশ্ন, এই যে সৃজনশীল ক খ গ এরকম 3টা করে কোশ্চেন আসে। নিওহেক্সেন, এই প্রতীকটা লিখতে আসলো নিওহেক্সেনের সংকেত। তাহলে বলো তো নিওহেক্সেনের সংকেত লিখবো আমরা। তাহলে সেই ক্ষেত্রে লক্ষ্য করে একটু, আমাদের নিওহেক্সেনের কথা বলছে, আমরা এরকম লিখলে আর সহজ হয়। CH3 CH2 CH3 CH3 and CH3। দেখো মোট কতগুলো কার্বন হয়েছে? 4 5 6। দেখছো? তাহলে লক্ষ্য করে একটু, এর মধ্যে আগেটা কি ভুল বললাম না? আগেরটাই তো ভুল বলা হয়েছে, হ্যাঁ, আগেরটাই ছিল নিওহেক্সেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগেরটা তো নিওহেক্সেনটা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ আগেরটা নিওপেন্টেন লিখছি, ওটা হবে নিওহেক্সেন। আর এটা হলো, খেয়াল করো একটু, এটা ছিল নিওপেন্টেন। লক্ষ্য করো একটু, এটা 4 ডিগ্রি কার্বন আছে। দেখছো? 4 ডিগ্রি কার্বন আছে এবং 4 ডিগ্রি কার্বনটা 2 নাম্বার কার্বনে আছে, কোনো 3 ডিগ্রি কার্বন নাই। তাহলে আগে যেটা লিখলাম ওটা হেক্সেন লিখছি, ওটা হবে হচ্ছে আমাদের আগের যে যৌগটা, ওটাই হবে নিওহেক্সেন। আর এটা হবে হচ্ছে আমাদের নিওপেন্টেন। একটু ভুল লিখছি, নিওপেন্টেন।
তো একটু কারেকশন করে নিও, আগের যে যৌগটা লিখছি ওটা পেন্টেন লেখা হয়েছে, ওটা হবে হচ্ছে আমাদের নিওহেক্সেন। আর এই যে যৌগটা লিখছি আমরা মেইনলি বলতেছিলাম যে নিওপেন্টেন, এটা হলো নিওপেন্টেনের সংকেত। তো আমরা আশা করি সাধারণ প্রণালীতে নামকরণটা তোমরা বুঝতে পারছো। এভাবে অনেকগুলো প্র্যাকটিস করবা বইতে যতগুলো আছে। এবার আমরা পরবর্তী প্রণালীতে যাব। লেখো জাত প্রণালীতে অ্যালকেনের নামকরণের নিয়ম। একটু ফাস্ট লেখো। লেখো জাত প্রণালীতে অ্যালকেনের নামকরণের নিয়ম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুঝতেই পারতেছো যে কেন দেরি লাগবে, কারণ আমাদের প্রত্যেক সমগোত্র শ্রেণীর 3টা সিস্টেমে নামকরণ শিখতে হবে। তাহলে কত সময় লাগবে চিন্তা করে দেখো। লেখো জাত প্রণালীতে অ্যালকেনের নামকরণের নিয়ম। একটু ফাস্ট লেখো। রোমান সংখ্যা 1 দিয়ে লেখো। লেখো এই প্রণালীতে CH4 মিথেনকে, লেখো এই প্রণালীতে CH4 ব্র্যাকেট লেখো মিথেনকে মূল অ্যালকেন বলা হয়। লেখো এই প্রণালীতে CH4 মিথেনকে মূল অ্যালকেন এবং অন্যান্য অ্যালকেনগুলোকে মিথেনের জাতক ধরা হয়। লেখো এই প্রণালীতে CH4 মিথেনকে মূল অ্যালকেন এবং অন্যান্য অ্যালকেনকে মিথেনের জাতক ধরা হয়। লেখো মনে করা হয় সমস্ত অ্যালকেন মিথেন থেকে তৈরি। লেখো মনে করা হয় সমস্ত অ্যালকেন মিথেন থেকে তৈরি। একটু ফার্স্ট লেখো। এই প্রণালীতে মিথেনকে মূল অ্যালকেন এবং অন্যান্য অ্যালকেনকে মিথেনের জাতক ধরা হয়, মানে মনে করা হয় সমস্ত অ্যালকেন মিথেন থেকে তৈরি। 2 নাম্বার লেখো প্রথমে মিথেনের কার্বন খুঁজতে হবে। লেখো প্রথমে মিথেনের কার্বন খুঁজতে হবে। তাহলে ফার্স্ট কাজ হলো মিথেনের কার্বন খুঁজবো। নিচে লেখো মিথেনের কার্বন খোঁজার নিয়ম 4 ডিগ্রি ইজ গ্রেটার দেন 3 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি। অর্থাৎ কোনো কার্বন শিকলের মধ্যে যদি 1 2 3 4 ডিগ্রি পর্যন্ত কার্বন থাকে তাহলে 4 ডিগ্রি কার্বনটা হবে মিথেনের কার্বন। যদি কোনো যৌগের মধ্যে 3 ডিগ্রি আর 1 ডিগ্রি কার্বন থাকে 3 ডিগ্রি কার্বনটা হবে মিথেনের কার্বন। যদি কোনো যৌগের মধ্যে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি কার্বন থাকে তাহলে 2 ডিগ্রি কার্বনটা হবে মিথেনের কার্বন। আশা করি মিথেনের কার্বন খোঁজার নিয়মটা বুঝতে পারছো। লেখো 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট লেখো মিথেনের কার্বনের সাথে যুক্ত পার্শ্ব গ্রুপগুলোর নাম আগে লিখতে হবে। মিথেনের কার্বনের সাথে যুক্ত পার্শ্ব গ্রুপগুলোর নাম আগে লিখতে হবে। মিথেনের কার্বনের সাথে যুক্ত পার্শ্ব গ্রুপগুলোর নাম আগে লিখতে হবে। ওই একই পয়েন্টের মধ্যে লিখবা ভিন্ন ভিন্ন পার্শ্ব গ্রুপ হলে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে, ভিন্ন ভিন্ন পার্শ্ব গ্রুপ হলে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে, ভিন্ন ভিন্ন পার্শ্ব গ্রুপ হলে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে এবং একই প্রকার একাধিক পার্শ্ব গ্রুপ হলে ওই পার্শ্ব গ্রুপের নামের পূর্বে ডাই ট্রাই ইত্যাদি উপসর্গ বসাতে হবে। একই প্রকার একাধিক পার্শ্ব গ্রুপ হলে ওই পার্শ্ব গ্রুপের নামের পূর্বে ডাই ট্রাই ইত্যাদি উপসর্গ বসাতে হবে। হয়েছে লেখা? লাস্ট পয়েন্ট লেখো সবশেষে METHANE মিথেন লিখতে হবে। সবশেষে METHANE মিথেন লিখতে হবে। সবশেষে তোমার ইংরেজিতে লেখো, বাংলা লেখো, মিথেন শব্দটা লিখতে হবে। আশা করি নিয়মটা বুঝছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো একটু, এই জাত প্রণালীতে, এটা হলো ড্রাইভ সিস্টেম জাত প্রণালী। এই জাত প্রণালীতে মিথেনকে অ্যালকেনের প্রধান বা মূল বা মাদার যৌগ ধরে নেওয়া হয়, মানে মাদার কম্পাউন্ডস মিথেন, এবং এখান থেকে বংশবৃদ্ধি করছে। বোঝা গেছে? বংশবৃদ্ধি করে যা কিছু তৈরি হয়েছে তাদেরকে মিথেনের জাতক ধরা হচ্ছে। তো যাই হোক, তাহলে এটা হলো মিথেন। তাহলে এই প্রণালীতে এই যৌগটাকে কিন্তু আমরা মিথেন বলতেছি, মিথেন। এবার এই মিথেনের হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে অন্য কিছু দ্বারা। মনে করো এখান থেকে এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হলো একটা কিছু দ্বারা প্রতিস্থাপিত হলো। মনে করো কি দ্বারা প্রতিস্থাপিত হবে? CH3 দ্বারা প্রতিস্থাপিত হলো। দেখছো এখানে জাস্ট আমরা একটা CH3 বসাই দিলাম। দেখছো এটা দ্বারা প্রতিস্থাপিত হলো। তাহলে আমি কি বলতে পারি এই যৌগটা মিথেন থেকে তৈরি হয়েছে। তাহলে প্রথমে মিথেনের কার্বন খুঁজতে হবে। এটাও 1 ডিগ্রি কার্বন, এটাও 1 ডিগ্রি কার্বন। দেখছো এমন একটা যৌগ যে যৌগটার মধ্যে শুধু 1 ডিগ্রি কার্বন আছে। দেখছো 1 ডিগ্রি কার্বন 1 ডিগ্রি কার্বন। দেখছো তাহলে এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, তোমার ইচ্ছা। যদি 1 ডিগ্রি 1 ডিগ্রি থাকে তাহলে যে কোনো 1 ডিগ্রি কার্বনটা হচ্ছে মিথেন। তাহলে এটা হচ্ছে মিথেন, এটা হলো মাদার যৌগ। তাহলে এই বাকি যেটা আছে এটা হলো পার্শ্ব গ্রুপ। মনে রাখো পার্শ্ব গ্রুপ। তাহলে কোথায় পার্শ্ব গ্রুপের নাম লিখবো? বলো পার্শ্ব গ্রুপটার নাম কি? মিথাইল। লিখলাম মিথাইল।
তাহলে পার্শ্ব গ্রুপের নাম লেখা হয়ে গেল মিথাইল। দেখছো এই যে পার্শ্ব গ্রুপের নাম লেখা হয়ে গেছে। এবার এই হলো সেই মিথেনের কার্বন। তাহলে পার্শ্ব গ্রুপের নাম লিখলাম মিথাইল, সবশেষে লাস্ট 4 নাম্বার পয়েন্ট, সবশেষে মিথেন লিখতে হবে। তাহলে যৌগটার নাম মিথাইল মিথেন। দেখছো আসতে পারে মিথাইল মিথেন কোন প্রণালীতে নামকরণ করা হলো। এই মিথাইল মিথেনের মধ্যে আমাদের কয় ডিগ্রি কার্বন আছে? 1 ডিগ্রি কার্বন আছে। দেখছো মিথাইল মিথেন বুঝা গেছে। এই হলো মিথাইল আর মাদার যৌগ মিথেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবার খেয়াল করো, দেখছো মনে করো এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হলো, এখানে আসলো ক্লোরিন। বলো জাত প্রণালীতে নামকরণ করতে চাই, তাহলে প্রথমে পার্শ্ব গ্রুপের নাম লিখবো। পার্শ্ব গ্রুপের নাম হচ্ছে ক্লোরো, সবশেষে মাদার যৌগের নাম লিখতে হবে। মাদার যৌগ হচ্ছে জাত প্রণালীতে মিথেন, তাহলে ক্লোরোমিথেন। বোঝা গেছে কিভাবে নামকরণ করা হয়েছে? ক্লোরোমিথেন। একটু ফাস্ট লেখো, ক্লোরোমিথেন সঠিক লেখা হয়েছে। এবার মনে করো এই হাইড্রোজেন প্রতিস্থাপন করব, এই হাইড্রোজেন প্রতিস্থাপন করব, দুটো হাইড্রোজেন প্রতিস্থাপন করলাম মিথাইল মূলক দ্বারা। তাহলে দেখো CH3 আর এখানে হচ্ছে আমাদের CH3, লক্ষ্য করে একটু দেখছো এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো CH3 দ্বারা, মাঝখানে CH2 লিখলাম CH2। তাহলে বলা আছে জাত প্রণালীতে নামকরণ করো। তাহলে জাত প্রণালীতে নামকরণ করতে হলে প্রথমে মিথেনের কার্বন খুঁজতে হবে। মিথেনের কার্বন খোঁজার নিয়ম হচ্ছে ডিগ্রি বের করতে হবে। 4 ডিগ্রি কার্বন থাকলে মিথেনের কার্বন, 3 ডিগ্রি কার্বন থাকলে মিথেনের কার্বন, 2 ডিগ্রি কার্বনের প্রায়োরিটি বেশি 1 ডিগ্রি আর 2 ডিগ্রির মধ্যে। তাহলে এটা 1 ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন। বলো এই যে কার্বন শিকল লিখছি এর মধ্যে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি কার্বন আছে। মিথেনের কার্বন খোঁজার ক্ষেত্রে কার প্রায়োরিটি বেশি? 4 ডিগ্রি, তারপরে কে 3 ডিগ্রি, তারপরে কে 2 ডিগ্রি, 1 ডিগ্রি থাকলে 2 ডিগ্রি। তাহলে এখানে 2 ডিগ্রি কার্বন আছে, সুতরাং এটাই হলো মিথেন, মানে মিথেনের কার্বন। বাকি দুইটা পার্শ্ব গ্রুপ, পার্শ্ব গ্রুপগুলো একই রকম। প্রথমে পার্শ্ব গ্রুপের নাম লিখতে হবে, যদি ভিন্ন ভিন্ন থাকে তাহলে যার নাম আগে আসবে তার নাম লিখতে হবে। যদি একই প্রকার একাধিক থাকে তাহলে তাদের নামের পূর্বে ডাইট্রাই বসাতে হবে। বলো মূলক দুটোর নাম, পার্শ্ব গ্রুপ দুটোর নাম হচ্ছে মিথাইল মূলক। যেহেতু দুইটা মিথাইল মূলক আছে এই জন্য ডাইমিথাইল। ডাইমিথাইল দেখছো পার্শ্ব গ্রুপের নাম লিখলাম ডাইমিথাইল, দুইটা মিথাইল মূলক ডাইমিথাইল। এবার মাদার যৌগের নাম লিখবো, কার্বনটার নাম হচ্ছে মিথেন, ডাইমিথাইল মিথেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশ্যই বুঝতে পারছো তোমরা জাত প্রণালীতে নাম, এটা কিন্তু ইউপ্যাক প্রণালী না। মনে করো এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হলো, তাহলে CH3 একটা হাইড্রোজেন থাকলো, CH3 and CH3, এটা 3 ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন। বলে 1 ডিগ্রি আর 3 ডিগ্রি কার্বন আছে, তাহলে 3 ডিগ্রি কার্বনটা হলো মিথেনের কার্বন। বাকি সবগুলো পার্শ্ব গ্রুপ, পার্শ্ব গ্রুপগুলোর নাম আগে লিখতে হবে। একই প্রকার একাধিক পার্শ্ব গ্রুপ আছে, ইংরেজি একই প্রকার একাধিক পার্শ্ব গ্রুপ আছে, তাহলে ডাই ট্রাই ইত্যাদি বসাতে হবে। 3টা পার্শ্ব গ্রুপ আছে তাহলে ট্রাই, মূলকটার নাম মিথাইল, ট্রাই মিথাইল। আর এই 3 ডিগ্রি কার্বনের টাই হলো মিথেনের কার্বন, ট্রাই মিথাইল মিথেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। লেখা আছে। এবার মনে করো আমরা একটা ভিন্ন গ্রুপ নিয়ে আসলাম, মনে করো CH3, তারপর হচ্ছে আমাদের CH2 CH3 and হচ্ছে CH3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার লক্ষ্য করো একটু, এটা হলো 1 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন, এটা 3 ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন, এটা হলো 1 ডিগ্রি কার্বন। প্রথমে মিথেনের কার্বন খুঁজতে হবে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, 3 ডিগ্রির প্রায়োরিটি বেশি, তাহলে 3 ডিগ্রি কার্বনটা হবে মিথেনের কার্বন, তাহলে এটা হলো মিথেন। বাকি সব পার্শ্ব গ্রুপ, দেখো একটা পার্শ্ব গ্রুপ একটা পার্শ্ব গ্রুপ, এই দুটো মিলে পার্শ্ব গ্রুপ কিন্তু দেখো যেটা কিনা C2H5 অর্থাৎ CnH10+1 কে স্যাটিসফাই করে, তাহলে এটা টোটালটা মিলে একটা র্যাডিক্যাল নাম হচ্ছে ইথাইল মূলক। তাহলে এটা হলো ইথাইলের ই, এটা হলো মিথাইল, এটা হলো মিথাইল। তাহলে বলো তো পার্শ্ব গ্রুপগুলোর নাম আগে লাগবো। যদি ভিন্ন ভিন্ন পার্শ্ব গ্রুপ থাকে তাহলে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে যার নাম আগে আসবে তার নাম লিখতে হবে। বলো মিথাইলের এম আগে আসে নাকি ইথাইলের ই আগে আসে? অবশ্যই ইথাইলের ই আগে আসে, সুতরাং ইথাইল মূলকটার নাম আগে লিখতে হবে। লিখলাম ইথাইল, হয়েছে লেখা। এবার দেখো মিথাইল মূলক দুইটা আছে, তাহলে ডাইমিথাইল, ইথাইল ডাইমিথাইল, দেখছো ইথাইল ডাইমিথাইল। এবার দেখো এই কার্বনটাকে বলতেছি আমরা মিথেন, ইথাইল ডাইমিথাইল মিথেন। সহজে বুঝছো কিভাবে নামকরণ করা হচ্ছে। যদি পরীক্ষায় আসে এরকম ভাবে ইথাইল ডাইমিথাইল ইথেনের সংকেত নিচের কোনটি, ইথাইল ডাইমিথাইল মিথেনের সংকেত নিচের কোনটি, ট্রাইমিথাইল টেট্রামিথাইল মিথেনের সংকেত কোনটি, মনে থাকবে, এরকম আসতে পারে কিন্তু।
খেয়াল করো একটু, পরীক্ষার সময় এরকম আসতে পারে নিওপেন্টেনের জাত বর্ণালীর নামটা কি, দেখছো এরকম আসতে পারে নিওপেন্টেনের জাত বর্ণালীর নামটা কি, একটু আগে লিখছিলাম দেখো এটা হলো নিওপেন্টেন, দেখছো জাত বর্ণালীর নামটা কি, নিচের কোনটি। পরীক্ষার সময় ব্রেন থাকবে এক্সাইটেড অবস্থায়, কারণ T20 ম্যাথস এখানে খুবই কম সময়, 1.5 ঘন্টার মধ্যে তোমাকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করতে হবে, বোঝা গেছে? তাহলে কত কম সময়, এই সময়ের মধ্যে তোমাকে সলভ করতে হবে। হ্যাঁ, অ্যাডমিশন মেডিকেল অ্যাডমিশন টেস্টে চিন্তা করো 60 মিনিট, 33 সেকেন্ড করে সময় পাবা। তো এই কারণে তোমাকে এক্সপার্ট হতে হবে। যাই হোক, এই যে যোগটা লিখছি দেখো টেট্রা মিথাইল মিথেন, দেখছো টেট্রা মিথাইল মিথেন যেটা ছিল নিওপেন্টেন, হয়েছে লেখা? এই যোগটাকে এরকম লেখা যায়, একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে যোগটা লিখছি দেখো এই যোগটা কিন্তু এরকম লেখা যায়, দেখছো এই যোগটা যায় এই যোগটা তাই, টেট্রা মিথাইল মিথেন এরকম আসতে পারে। যোগটার নাম কি? জাত প্রণালীতে। তো যাই হোক, দেখো অনেকগুলো যৌগ লিখলাম এখানে, অনেকগুলো পার্শ্ব গ্রুপ লিখলাম, লক্ষ্য করে একটু। এটাকে বলা হচ্ছে C6H5, বেনজিনের অপর নাম হচ্ছে ফিন, তার থেকে ই বাদ দিয়ে ওয়াইল, ফিনাইল মূলক, তাহলে এটা হচ্ছে ফিনাইল মূলক, ফিনাইলের পি, ইথাইলের ই, মিথাইলের এম, তাহলে এটা হলো মিথেন, দেখছো? তাহলে বলো ইংরেজি বর্ণমালা কোনটা আগে আসে বলো? ই আগে আসে, তাহলে ইথাইল। আর এম আর পির মধ্যে কোনটা আগে আসে? এম আগে আসে, তাই তো? হ্যাঁ, এম আগে আসে। ইথাইল মিথাইল, দেখছো দুইটা ফিনাইল মূলক, ডাইফিনাইল, দেখছো ইথাইল মিথাইল ডাইফিনাইল মিথেন। তাহলে দেখো ইংরেজি বর্ণমালায় ইথাইলের ই আগে আসে, তারপরে ফিনাইল আর হচ্ছে মিথাইলের মধ্যে মিথাইল, আর ফিনাইল মূলক দুইটা আছে, ডাইফিনাইল আর মিথেন। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এই যে যোগটা লিখছি, এই যোগটার জাত প্রণালীতে নামকরণ করো, এই যোগটার জাত প্রণালীতে নামকরণ করো, না বুঝলে গাঠনিক সংকেত দিয়ে লেখো, না বুঝলে গাঠনিক সংকেত দিয়ে লেখো। এই সমস্ত প্রশ্ন অ্যাডমিশন টেস্টের জন্য, বোর্ড পরীক্ষার জন্য, অবজেক্টিভের জন্য, বিভিন্ন ক্ষেত্রে এই যোগটার স্ট্রাকচারাল ফর্মুলা এটা। তাহলে বলো এখানে মিথেনের কার্বন, এটাই হলো মিথেনের কার্বন, মিথেনের 4টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে 3টা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা, 1টা হাইড্রোজেন নাইট্রোমূলক দ্বারা, দেখছো? তাহলে বলো এখানে 3টা ক্লোরিন আছে, তাহলে ট্রাইক্লোরো, কারণ ক্লোরিনের সি আগে আসে, নাইট্রো পরে আসে, দেখো ট্রাইক্লোরো, ট্রাইক্লোরো, আর মূলকটার নাম নাইট্রো, ট্রাইক্লোরো নাইট্রো, দেখছো? কার্বনের নাম মিথেন, তাহলে ট্রাইক্লোরো নাইট্রোমিথেন। তোমরা জানো এর বাণিজ্যিক নাম হচ্ছে ক্লোরোপিক্রিন, মনে আছে? কাঁদুনি গ্যাস নামে পরিচিত, টিয়ার সেলে ব্যবহার করা হয় ক্লোরোপিক্রিন বা টিয়ার সেল। দেখছো এটা হাইড্রোজেন বিহীন জৈব যৌগ, একটু লিখে রাখো হাইড্রোজেন বিহীন জৈব যৌগ, হাইড্রোজেন বিহীন জৈব যৌগ বুয়েট অ্যাডমিশন টেস্টে দিয়ে দেবে, বুঝা গেছে? হাইড্রোজেন বিহীন জৈব যৌগ, অথবা আমাদের ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটিতে দিতে পারে যে হাইড্রোজেন বিহীন 3টি যৌগের নাম লেখো, 3 মার্কস। দেখো হাইড্রোজেন বিহীন জৈব যৌগ লিখছো, টেট্রাক্লোরোমিথেন, কার্বন টেট্রাক্লোরাইড বলা যাবে না, জাত প্রণালীতে নাম হচ্ছে টেট্রাক্লোরোমিথেন, CaCl3। বলো যৌগটার নাম কি বলবো? ট্রাইক্লোরোমিথেন, দেখো ট্রাইক্লোরোমিথেন, সব জাত প্রণালীতে নামকরণ শিখলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা জাত প্রণালীতে নামকরণ বুঝতে পারছো। নেক্সট দিন আমরা ইউপ্যাক প্রণালী নিয়ে আলোচনা করব। তো আমরা 4:30টার সময় ব্যাচ শুরু করব সেভাবে, আর তোমরা দেখো 4টার সময় শুরু করা যাবে, অন্য কোনো ব্যাচ আছে কিনা বা স্যারদের সাথে কথা বলে। আর তোমাদের কিন্তু অনেকেরই পেমেন্ট কিন্তু বাকি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেপ্টেম্বর মাসেরই অনেকে বেতন বাকি আছে, আর অক্টোবর মাসের বেতন তো পুরোটাই বাকি। তো যাদের পেমেন্টগুলো বাকি আছে, আমাদের যে নাম্বারগুলো দিয়েছি তোমাদের গ্রুপে পোস্ট করা আছে, ওই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে দেওয়া যাবে না। আর বারবার বলা হচ্ছে যে তোমরা SMS পাঠাবা হচ্ছে আমার নাম্বারে, কোনো মেসেঞ্জারে না, কোনো হোয়াটসঅ্যাপে না, কোনো কিছুতে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।